কয়েকশো বছরের পুরনো সভ্যতা হলেও আধুনিকতার ছোঁয়াটা তখনও ছিল। দেখেন এই দোতলা বিল্ডিং এর দিকে তাকালেই বোঝা যায় কত না সুন্দর করে তৈরি করা। সে যুগেও হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় দেখতে পাওয়া যায় এই জায়গাটা, যদিও পরবর্তীতে সংস্কার করা হয়েছে। বিখ্যাত এই পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত। এই প্রাচীন শহরে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যারা বাংলার 12 ভূঁইয়াদের চেনেন না বা জানেন না এদের সম্পর্কে, তারা অবশ্যই ইতিহাস ঘেটে দেখতে পারেন বা গুগল করে নিতে পারেন কারা ছিলেন এই বিখ্যাত 12 ভূঁইয়া। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আজকে চলে আসছি পানাম সিটিতে। হ্যাঁ, এটা সোনারগাঁওতে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত যে পানাম সিটি, সেখানেই আসছি। আমি অবশ্য আসছিলাম প্রাইভেট কারে, মানে প্রাইভেট কার ভাড়া করে বেশ একটা টিম নিয়ে চলে আসছি। আপনারা যারা ইন্ডিভিজুয়াল আসতে চান বা বিভিন্ন মাধ্যমে আসতে চান, অবশ্যই এই সোনারগাঁওয়ের পানাম সিটিতে চলে আসতে পারেন। এখানে আপনার যে কেউ সব গাড়ি থেকে শুরু করে সবাই চেনে আর কি, সেইভাবে এখানে চলে আসতে পারেন। আমি একটু বৃষ্টি বা হালকা হালকা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এমন একটা দিন বেছে নিয়েছি। অ্যাকচুয়ালি বর্ষার দিনে আসছিলাম যেহেতু, তো সেইভাবে বৃষ্টির ফোঁটা তো পড়বেই। সেখানেই আমরা আসছি আপনার পানাম সিটিতে এসে, আর এই যে ফ্রন্ট গেটে চলে আসছি। আজকের এই ভিডিওটাতে আমি পানাম সিটি বা পানাম নগরটা খুব সুন্দর করে ঘুরে দেখাবো। যদিও এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবে মাত্র 52টা বিল্ডিং এখানে আছে আর কি। যা আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তার আপনার উত্তর পাশে হচ্ছে মোটামুটি 32টা, আর হচ্ছে দক্ষিণ পাশে 21টা, এই 52টা টিকে আছে। ঢুকেই প্রথম টিকিট কাউন্টার দেখলাম। আর টিকিট কাউন্টার কত প্রাইস কি কি আমি অবশ্য উপরে লিস্টে দিয়ে দিব। 20 টাকা প্রাইস হচ্ছে বাংলাদেশিদের জন্য, বিদেশিদের জন্য মেবি 300 টাকা বা এরকম। আমি লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদের। আর সময়সূচি কবে খুলবে বা বন্ধ হবে তারও সময়সূচিটা আপনাদের দিয়ে দিচ্ছি। দেখেন এই চলে আসলাম পানাম সিটিতে বা পানাম নগরে। 300-400 বছর আগেও কি এই সিসি ক্যামেরা ছিল? না, সিসি ক্যামেরাটা পরে লাগানো হয়েছে আর কি। এখানে 3-4 তলা বা 3 তলা বা 4 তলা বিল্ডিংও দেখতে পাচ্ছেন। আর দেখেন পানাম সিটির একটা পোস্টার মারা আছে, সুন্দর করে ব্যানারটা টাঙানো আছে। আমরা এই যে পুরো টিম নিয়ে ঢুকে পড়েছি আর কি পানাম সিটিতে। প্রতিদিন শত শত এমনকি হাজার হাজার মানুষ এইখানে এই পানাম নগরী দেখতে আসে। এই ভিডিওর মাধ্যমে বা পানাম সিটির অরিজিনাল একেবারে খাঁটি ফিলিংসটা যদি আপনাকে নিতে হয়, তো আপনার মাইন্ডটা সেট করতে হবে 15 শতকের দিকের, তার মানে 1400 সামথিং আর কি। আর সোনারগাঁওয়ে 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। ক্যান ইউ ইমাজিন? যেখানে 15 শতকের দিকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁওয়ে। মেঘনা আর শীতলক্ষা নদী পথে বিলেত অর্থাৎ ইংল্যান্ড, এখান থেকে এখানে থান কাপড় আসতো। আর এখান থেকে কি যাইতো জানেন তো? সেই বিখ্যাত মসলিন কাপড়, যেটা সারা পৃথিবী বিখ্যাত। দেখেন আপনার সৌন্দর্যটা, মানে কতটা সৌন্দর্য, যেহেতু বলেই ফেললাম, কতটা সুন্দর আপনার প্রত্যেকটা বাড়ির কারুকাজগুলা। এগুলাকে অনেকটা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলা করা, যেহেতু তাদেরকে সবসময় ফলো করে আসা হয়। তো সেই ক্ষেত্রে যে বাড়িগুলা এবং বাড়ি প্রত্যেকটার সামনে দেখেন উঠান রাখা হয়েছে, বেশ জায়গা রাখা হয়েছে। যদি আমরা ইতিহাস ঘাটতে যাই, তো আপনার কিছুটা কোনো এক জায়গা থেকে আমি জানতে পারলাম সুলতানি আমলে এই পানাম নগরী ছিল হচ্ছে সোনারগাঁওয়ের রাজধানী। এটা অবশ্য ধারণা করা হয় আর কি। আর যেখানে বললামই তো 52টা বাড়ি এখন অবশিষ্ট আছে, আর সবগুলাই হারিয়ে গেছে। এটাই যে সড়ক দিয়ে হাঁটলাম, তার আপনার এক পাশে 31টা আর এক পাশে গুনে গুনে দেখলাম মোটামুটি 21টা আর কি। এই টোটাল 52টা বাড়ি পেয়েছিলাম আর কি। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন ওই যুগটায় আমাদের এখন যেমন শহরের মধ্যে সরবরাহের পানি থাকে, কারেন্ট বিদ্যুৎ থাকে, এই ধরনের কিছু থাকে, তখন কি ছিল? তো তখনও ব্যাপারটা ছিল আপনার এই নগরীটা তৈরি করার পর মোটামুটি পানি সরবরাহের জন্য 2টা খাল ছিল আর 5টা পুকুর ছিল। যদিও এগুলো এখন ধ্বংস হয়ে গেছে, এখন কিছুই খুঁজে পাবেন না। আরও কি কি ছিল আপনি জানেন? এই সিঁড়িগুলো দিয়ে এখন আর উঠতে দেওয়া হয় না। দেখেন এই সিঁড়িগুলো দিয়ে দোতলা বা 3 তলায় যাওয়া যায়। যে বিল্ডিং যে তলা, মানে দোতলা 3 তলায় সর্বোচ্চ আমি খুঁজে খুঁজে দেখলাম আর কি। তো এখানে আপনার ওই সিঁড়িগুলো একেবারে ভঙ্গুর প্রায় অবস্থা, এবং ইটগুলাও দেখেন প্রায় মাটি হয়ে যাচ্ছে, মানে মাটি হয়ে যাচ্ছে যেটা অনেকে বলা হয়ে থাকে। এখানে মোটামুটি আপনার মসজিদ ছিল,
মন্দির ছিল, তারপর গির্জা, মঠ, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, তারপর দরবার কক্ষ ছিল, তারপর হচ্ছে গুপ্ত পথ ছিল, দেখেন যে গভীর গভীর যে পথগুলো দেখা যাচ্ছে আর কি। তারপর হচ্ছে বিচারালয় ছিল, পুরনো জাদুঘর, মানে তখনকার জাদুঘর ছিল। তারপর হচ্ছে 400 বছর পুরনো টাকশাল বাড়িও ছিল। ক্যান ইউ ইমাজিন কতটা উন্নত ছিল এই নগরীটা। সামনে দেখা যাচ্ছে দড়ি বেঁধে রেখেছে, তার মানে ভিতরে যাইতে দিবে না বা ভিতরে যাওয়া নিষেধ। এর কারণ শুধুমাত্র এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা, সেটাই নয় যে আপনারও বিপদ হইতে পারে যদি যান, দেখেছে কোনো একটা ইট বা টুকরা বা পুরো বিল্ডিংটাই ভেঙে পড়লো কিনা, এমন একটা ব্যাপার থাকে। দেখেন শ্যাওলা জমে গেছে পুরো বিল্ডিংয়ের উপরে, সেটা তো ঠিক আছে, বাট এই বিল্ডিংগুলা আপনার এতটাই পুরনো, তো বললামই 15 শতকের দিকে, মানে 1400 সালের পরে আর কি এই নগরী গড়ে ওঠে। আর এই নগরীতে দেখেন আপনার কত সুন্দর করে মনোরম দৃশ্য, মানে এক অবিশ্বাস্য সুন্দর। এবং প্রত্যেকটা বিল্ডিং এর সামনে অথবা পেছনে পার্টে, বিশেষ করে পেছনে পার্টে এবং বেশ উঠান আছে, বেশ বড় উঠান। দেখেন এর ভিতরে কি দেখা যাচ্ছে, হয়তো কিছু একটা মানে কোনো একটা কক্ষ। আর কোনো কক্ষই এখানে চেনার উপায় নাই, মানে যে লিখে দেওয়া থাকতো তাহলে ভালো হতো, যে প্রত্যেকটা কক্ষে শুধু এখানে বাড়ির নাম্বারটা লিখে দেওয়া আছে আর কিছু কিছু বিশেষ জায়গায় লিখে দেওয়া আছে। নারায়ণগঞ্জের এই সোনারগাঁও কতটা উন্নত ছিল একবার ভাবুন, যেখানে আপনার বাংলাদেশ 12 ভূঁইয়া, তার মধ্যে প্রধান যে ভূঁইয়া যিনি কিনা ঈশা খান নামে পরিচিত বা ঈশা খান, এবং যার ছেলে আছে পরবর্তীতে উনিও নবাব হন, উনি আছে মুসা খান। তো এই 12টা ভূঁইয়া বা 12 জন বিখ্যাত ব্যক্তি এই বাংলাটা শাসন করত। তার মধ্যে হচ্ছে ঈশা খাঁ, ইনি হচ্ছে বাংলার প্রথম রাজধানী এই সোনারগাঁও স্থাপন করেন। আর এই জায়গাটা হচ্ছে পানাম নগর, যেখানে নীল চাষ এবং নীলের যে ব্যবসাটা, অরিজিনালি ব্যবসাটা এখান থেকে করা হতো ইংরেজদের জোরাজোরির কারণে। এটা আপনারা তো বেশ ভালোই শুনেছেন আর কি। দেখেন কত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করা আছে, প্রত্যেকটা বিল্ডিং এর সামনে দিয়ে খুব সুন্দর করে ড্রেনেজ ব্যবস্থা। ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করতেছে সবাই। আর ব্যাপারটা হচ্ছে এই বিল্ডিং এর উপরে আর ওঠা যায় না, ওঠাটা খুবই রিস্কি, যার জন্য নিচে দাঁড়িয়েই আমাদেরকে ছবি তুলতে হয় বা ভিডিও করতে হয়। এটা অবশ্য দোতলা ভবন। ভবনটা একটু 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 নতুন নতুন লাগছে, মানে নতুন বলতে হচ্ছে ওই সময় থেকে একটু বেটার মনে হচ্ছে যে, আর অনেক বিল্ডিং তো একেবারে ক্ষয়ে গেছে, কাছাকাছি যাইতেই ভয় লাগে কোনো কোনো বিল্ডিং এর। আর এই বিল্ডিংটা বেশ বড়, ভেতরে উঠে বা উপরে যে ছবি তুলতে পারলে ভালো হইতো, কিন্তু যাওয়ার কোনো ওয়ে নাই, তো সেই জন্য দূর থেকে ভিডিও করতে। এটা 14 নাম্বার বাড়ি, দেখেন 14 নাম্বার বাড়ি, আর এইটা 15, মানে 14 আর 15 একসাথেই লাগো আর কি। আর বিল্ডিংগুলো তো দেখেন পাশাপাশি তো ভেঙেই গেছে, যেটা যেটা আছে জাস্ট যেটা চিনতে পেরেছে সেটাই আর কি নামকরণ করছে। আর দেখেন খুব সুন্দর মাঠ রাখা আছে, এখানে বসে দেখেন কাপেলরা ফটো তুলতেছে বা বিভিন্ন তাদের সময়টাকে এনজয় করতেছে। এইটা অবশ্য 38 নাম্বার বাড়ি, আর উপরে দেখা যাচ্ছে গম্বুজ আকারে, মানে পিলারই উঁচু হয়ে আছে, খুব সুন্দর। দেখেন প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ির ডিস্টেন্স আছে, খেয়াল করছেন কিনা, যেটা কিন্তু এখন ঢাকা শহরে বা সারা বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ির ডিস্টেন্স আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। এই একটা বাড়ি দেখলাম যার পিলারগুলো সামনে লোহা দিয়ে তৈরি, লোহাটাও অবশ্য জং ধরে গেছে কিন্তু টিকে আছে, তার মানে বেশ মজবুত লোহা ছিল তখন। এইটা 16 নাম্বার বাড়ি, আপনারা অবশ্য মনে রাখতে পারেন এই বাড়িটা দেখেন লোহার, উপরে দোতলাটাও লোহা দিয়ে অনেকটা, অবশ্য ইটেরও আছে, সামনে কিছুটা লোহা। এইটা দরজাটা অবশ্য মনে হয় পরে করছে, 36 নাম্বার বাড়ি যেটা দেখতে পাচ্ছি আপনার পরে করছে, এটাও দোতলা, দেখেন বেশ সুন্দর। এটা এখানে বেশিরভাগ হচ্ছে একতলা দোতলা আর কিছু কিছু আছে 3 তলা বাড়ি। দেখেন অনেক অনেক মানুষ আসছে, দর্শনার্থী আসছে। আমরা অবশ্য শেষ সময়ে মানে যখন ক্লোজ করে দিবে তার একটু আগে আসছি, আর ক্লোজিং ওপেনিং টাইমটা তো আমি অবশ্য সময়সূচিটা দিয়েই দিচ্ছি আপনাদের, আর না হলে আবার এই যে দেখে নেন এখান থেকে। এই পানাম নগরীতে যেহেতু বললাম যে আপনার মসজিদ, মন্দির, গির্জা, মঠ এগুলো ছিল, তার মানে সব এই 4 ধর্মেরই মানুষ এখানে বসবাস করত। বিভিন্ন ব্যবসায়ীরা এবং ভিআইপি ব্যক্তিরাই মূলত এই নগরীতে বসবাস করতে পারত। যেমন এখন হচ্ছে আমাদের যদি ঢাকার দিকে আমরা খেয়াল করি, গুলশান, বনানী এই জায়গাগুলাতে আপনার এই বিল্ডিংটা তো আরো সুন্দর, বেশ সুন্দর দেখতে, যার জন্য ফটো তোলার বেশি কম্পিটিশন এখানেই। বিল্ডিংটাও খুব সুন্দর,
আর এটা মনে হয় দোতলার মতো দেখা যাচ্ছে আর কি, তবে বিল্ডিংটা বেশি গর্জিয়াস মনে হচ্ছে। আর এই জিনিসটা খেয়াল করছেন কিনা, প্রত্যেকটা বিল্ডিং এর যে প্যাটার্নটা, মানে একটা বিল্ডিং পরপর একটা দুটা শেষ হওয়ার পরেই একটা বিশাল জায়গাটা পড়ে থাকে। এই জায়গাগুলো কিন্তু মাঠ বা খেলাধুলার জায়গা। আর পাশে যে আপনার পুরো এই মানে পানাম নগরী জুড়েই ছিল আপনার একটা লেক বা পুল, যেটা আর কি পুলটা এখন ধ্বংস হয়ে গেছে, সেটা আমি আর দেখাইতে পারলাম না। এর পেছন দিয়ে এবং উত্তর এবং যে মাঝখানে যে রাস্তা চলে গেছে, রাস্তার দুই পাই দিয়ে আর কি বিল্ডিং এর পেছন দিয়ে এই পুলটা ছিল। মানে তখনকার চিন্তা ভাবনাও ঠিক আমাদের এখনকার মতেও আধুনিক না হলেও তবে কম কিছু না। দেখেন কাশীনাথ ভবন সন হচ্ছে 1305 সাল, মানে 1305 সালের দিকে কাশীনাথ ভবন, মানে হিন্দু একটা ফ্যামিলির মনে হয় এই ভবনটা ছিল। যারা ঢাকাবাসী আছেন, মানে ঢাকায় যারা থাকেন, তাদের আসতে হয়তো 70-80 টাকা খরচ হবে এখানে বাসে অটোতে করে, আর তারপর টিকিট 20 টাকা, আবার ব্যাক করবেন 80 টাকা, তার মানে 200 টাকার মধ্যেই হয়ে যাবে যাতায়াত। আমাদের অর্থাৎ এই বাংলার ইতিহাস সম্পর্কে সামান্য কিছু জানতে হলেও, ইতিহাস যেমন আপনারা পড়বেন বইতে, তেমন সেই জায়গাটায় যেয়ে যদি দেখতে পারেন, তো আপনাদের ফিলিংসটা বা অনুভূতিটা আরও অনেক বেড়ে যাবে। এবং আপনার এইটা হচ্ছে 32 নাম্বার বাড়ি, আর উপরের জায়গাটা খালি হয়ে যাচ্ছে কেন বুঝলাম না, তবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার কারণেই এই অবস্থা আর কি। এই যে দেখেন হিন্দুদের মন্দির, অবশ্যই মন্দিরটা হিন্দুদের উপাসনালয় যেটা ছিল আর কি পুরাতন, এটা হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন ওই যে সামনে, আর এটা পরবর্তীতে করা হয়েছে, বোঝা যাচ্ছে যে পরে করা হয়েছে। এর পেছনে অবশ্য পুল আছে এবং পুলের পাশেই বাড়ি ঘর, মানে অনেক মানুষ আছে জায়গাটা জমি আর কি ফাঁকা পেয়ে দখল করাই হোক আর কিনে নেওয়া হোক, তারা বসতি গাড়ছে আর কি। কোনো কোনো ব্যক্তির কাছে, তার মানে যারা একটু ইতিহাস পড়ছে তাদের কাছে মোটামুটি শুনে জানতে পারলাম, আমরা যে পানাম নগরীটা এখন দেখতে পাচ্ছি যে জায়গাটুকু, এটা নাকি আপনার আমরা নাকি 10 ভাগও দেখতে পারিনি। এমন একটা ব্যাপার যে আগে বিল্ডিংগুলো অনেক অনেক বিস্তৃত ছিল, অনেক সুন্দর ছিল, অনেক বিল্ডিং প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে গেছে, যা সামান্য কিছু টিকে আছে সেটাই নাকি আমাদের সামনের দৃশ্যমান। পানাম নগরী অলমোস্ট ঘুরে শেষ করে ফেলেছি, মানে অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আর কিছু যে বিল্ডিংগুলো এখানে বা আর্কিটেকচারগুলো টিকে আছে এখানে, সেইগুলো দেখেন মাঠের ভেতর, আর মাঠে দেখা যাচ্ছে একটা লোক ঘাসও কাটতেছে। দেখেন মাঠের ভেতর, এইটা হচ্ছে 30B, এটা হচ্ছে কত দেখেন বোঝা যাচ্ছে না, আপনারা পজ করে দেখতে পারেন। এটা 30D, তার মানে হয়তো 30 নাম্বার বাড়ি বা তারই হচ্ছে সেকশন অনুযায়ী বা এমন একটা পার্ট আকারে দেখানো হয়েছে, ডি এমন বুঝাইছে। ও হ্যাঁ, চোখের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে লাস্ট, বা ওর পরে সামান্য একটু আছে, মানে মোটামুটি আমরা শেষ করে ফেলছি। আর আপনার 10 থেকে 15 মিনিট হাঁটলেই নগরীটা শেষ হয়ে যাবে, মানে খুব বেশি বড় না। আর তো যেহেতু ধ্বংসপ্রাপ্ত হয়েই গেছে, ধ্বংস হয়েই গেছে, আর কি বেশি দেখাইতে পারবো। আর এটা দেখেন 29 নাম্বার বাড়ি, 29 নাম্বার বাড়ি সিল করে দেওয়া হয়েছে, মানে সামনে থেকে ইট দিয়ে আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিল্ডিংটা খুবই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যার জন্য আপনার যাওয়াটা বেশি, দেখেন একজন বিদেশিও দেখা যাচ্ছে, যাওয়াটা শ্রেয় হবে না আর কি। মানে ওর ভিতরে যে ছবি তুলবেন বা এই ধরনের কিছু করবেন, এটা মানুষেরও সেফটির জন্যই করা হয়েছে, ওর মধ্যে গেলে যদি ভেঙে চুরে পড়ে একটা ব্যাপার থাকে। এইটা অবশ্য একতলা একটা বাড়ি, উপরে ছাদ দেওয়া আছে, 22 নাম্বারের বাড়িটা। পানাম নগরের সৌন্দর্য নিতে নিতে প্রায় শেষের দিকেই চলে আসলাম, ভিডিও শেষ করতে যাব আর কি। এই বিল্ডিংটা 26-এর A, দেখেন একেবারে খুব খারাপ অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন। আর অন্য কোন জায়গা নিয়ে, ঐতিহাসিক কি জায়গা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও বলতে পারেন, সেখানে যে ভিডিওটা করতে পারি। দেখেন খুব সুন্দর করে দাঁড়ায় আছে একটা কাপেল, তাদের ফটো তুলে দিচ্ছে বাইরে থেকে। ও হ্যাঁ, যেতে যেতে বলি যে আপনাদের অনেক অনেক সাপোর্ট পাই, যার জন্য চ্যানেলটা অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর যারা এখানে আসতে চান, এই সৌন্দর্য দেখতে চান, অবশ্যই চলে আসতে পারেন। ও একটা জিনিস তো দেওয়া হয়নি, আপনারা যখন ফ্রন্টে ঢুকবেন, মানে পানাম নগরে ঢুকতেই গেটের সামনে একটা সুন্দর চিত্র, এই যে বই দেওয়া আছে, দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন, এই বইতে ইতিহাসটা লেখা আছে। সো বাই বাই।